আমরা চলে আসলাম প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে আমরা ঠিক আগের মতো তোমাদের জন্য অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো দিয়ে আলোচনা শুরু করব। সো আমরা দেখি প্রথম অধ্যায়, আমাদের প্রথম অধ্যায়ের নাম ছিল যৌক্তিক সংজ্ঞা। তো আমরা জানি যে যৌক্তিক সংজ্ঞা কী নিয়ে আলোচনা করে? যৌক্তিক সংজ্ঞা পদের জাত্যার্থ নিয়ে আলোচনা করে। সো আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার জন্য রাখলাম, আমরা কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন এগুলো একটু ব্যাখ্যা করে যাব, যাতে তোমাদের জন্য বুঝতে সহজ হয়। আমাদের প্রথম হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞা কী? যৌক্তিক সংজ্ঞা হচ্ছে পদের জাত্যার্থ, অর্থাৎ কোনো পদের জাত্যার্থের পূর্ণ জাত্যার্থের প্রকাশিত রূপকে যৌক্তিক সংজ্ঞা বলা হয়। অর্থাৎ আমরা যখন বলি মানুষের দুই ধরনের জাত্যার্থ আছে, একটা হচ্ছে কি মানুষের জীববৃত্তি আছে, আর একটা হচ্ছে কি বুদ্ধিবৃত্তি আছে। এই জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, এটাকে বলা হচ্ছে কি মানুষের সংজ্ঞা, এটা সম্পূর্ণ উল্লেখ করতে হবে। এরপর থেকে জাত্যার্থ, 2 নম্বর প্রশ্ন হচ্ছে জাত্যার্থ কি? জাত্যার্থ হচ্ছে কি পদের গুণের দিক। যেমন একজন মানুষের অনেকগুলো গুণ থাকতে পারে, মানুষ কৌতুকপ্রিয়, মানুষ নাচতে জানে, মানুষ হাসতে জানে, মানুষ আরামপ্রিয়, এগুলো মানুষের গুণ, কিন্তু এগুলোকে আমরা জাত্যার্থ বলতে পারি না। জাত্যার্থ হচ্ছে কি মানুষের আবশ্যিক গুণাবলী, যেটা পৃথিবীর সকল মানুষের মধ্যে থাকবে, যেমন একটা জীববৃত্তি আর একটা বুদ্ধিবৃত্তি। সো এটা হচ্ছে কি জাত্যার্থ, অর্থাৎ পদের আবশ্যিক গুণাবলী। তারপর তৃতীয় প্রশ্ন হচ্ছে সংজ্ঞেয় পদ কাকে বলে? অর্থাৎ আমরা যে সংজ্ঞা দিই, বললাম মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, অর্থাৎ আমরা যেই পদটার সংজ্ঞা দিচ্ছি, এখানে আমরা মানুষের সংজ্ঞা দিচ্ছি, সুতরাং মানুষটা হচ্ছে সংজ্ঞেয় পদ। আমরা যেই পদটার সংজ্ঞা দিব তাকে বলা হয় সংজ্ঞেয় পদ, আর সংজ্ঞায় ওই পদ সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় সংজ্ঞার্থ পদ। অর্থাৎ আমরা সংজ্ঞেয় পদ বলতে উদ্দেশ্য পদকে বুঝি, এবং সংজ্ঞার্থ পদ বলতে আমরা বিধেয় পদকে বুঝি। এরপর দেখো বর্ণনা বলতে কী বোঝায়? সংজ্ঞা এবং বর্ণনা। বর্ণনা হচ্ছে কোনো পদ সম্পর্কে বা কোনো বিষয় বা বস্তু সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে একটা জিনিসের পার্থক্য হয়, সেটা হচ্ছে সংজ্ঞার মধ্যে আমরা শুধু জাত্যার্থ বিষয়টাকে উল্লেখ করব, সংজ্ঞার মধ্যে আমরা জাত্যার্থ বিষয়টাকে উল্লেখ করব, আর বর্ণনার মধ্যে তার জাত্যার্থ থেকে শুরু করে আদার্স যে গুণাবলীগুলো আছে প্রত্যেকটা গুণকে আমরা আলোচনা করব। তারপর দেখো যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি? অর্থাৎ এখানে হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম, যৌক্তিক সংজ্ঞার নিয়ম হচ্ছে কয়টা? আমরা 5টা নিয়ম পাই যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে। সো এই কোয়েশ্চেনটা হবে যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মের অনুপপত্তি হবে। প্রথম নিয়মের অনুপপত্তির ক্ষেত্রে আমরা 4টা অনুপপত্তি পাই। একটা হচ্ছে কি বাহুল্য সংজ্ঞাজনিত, তারপর হচ্ছে আপতিক, অব্যাপক এবং অতিব্যাপক। তারপর বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তিকে বাহুল্য মানে হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত গুণকে প্রকাশ করা। অর্থাৎ আমরা জানি যে যৌক্তিক সংজ্ঞা যেই গুণটা আছে সেটাকে প্রকাশ করতে হবে, এর বাইরের যখন আমরা কোনো গুণকে প্রকাশ করি সেটা বাহুল্য হয়। অর্থাৎ এখানে 2টা জিনিস থাকবে বাহুল্য সংজ্ঞার মধ্যে, একটা হচ্ছে কি তোমার অতিরিক্ত গুণ হবে এবং সেটা উপলক্ষণ হবে। উপলক্ষণ কখন হয়? উপলক্ষণ হচ্ছে কি জাত্যার্থ থেকে নিঃসৃত বিষয়কে আমরা বলি কি উপলক্ষণ। যেমন ওই যে প্রত্যেক জীবের বুদ্ধি আছে, অর্থাৎ মানুষের বুদ্ধি আছে এবং জীববৃত্তি আছে। এই যে মানুষের এই জীববৃত্তির কারণেই মানুষের পিপাসা লাগে, মানুষের ক্ষুধা লাগে, দেন হচ্ছে কি মানুষ তৃষ্ণার্ত, এই জিনিসগুলো হচ্ছে জীববৃত্তির কারণে হয়। এই যে পিপাসা লাগা, ক্ষুধা লাগা, এগুলাকে আমরা বলি কি উপলক্ষণ। আবার মানুষের আরেকটা গুণ আছে বুদ্ধিবৃত্তি। এই বুদ্ধিবৃত্তির কারণেই হচ্ছে মানুষ যুক্তিবিদ্যা বোঝে, মানুষ কবিতা লিখতে পারে, মানুষ ছন্দ লিখতে পারে, অথবা মানুষ বিচার করতে পারে, এগুলাকে আমরা বলি বুদ্ধিবৃত্তির উপলক্ষণ, অর্থাৎ মানুষ পদের উপলক্ষণ। তো সেজন্য আমরা এখানে বলতে পারি যে কি, অর্থাৎ বাহুল্য সংজ্ঞা হচ্ছে কি উপলক্ষণ এবং সেটা হচ্ছে কি অতিরিক্ত গুণ। আর রূপক সংজ্ঞাজনিত অনুপত্তি কি? রূপক মানে হচ্ছে কি করা? তুলনা দেওয়া। রূপক মানে হচ্ছে কি করা? তুলনা দেওয়া। অর্থাৎ কোনো পদকে যখন আমরা অন্য কোনো কিছুর সাথে তুলনা করব, যেমন ওট হয় মরুভূমির জাহাজ, তারপর হচ্ছে কি ওই যে আমরা দেখলাম ওই যে জাপানিজ এক কৌতুককারী ভিডিও আমরা দেখি, ওই যে কাশ্যা যেটা বলি জীবনটা বেদনার, অর্থাৎ জীবনকে আমরা বেদনার সাথে তুলনা করছি, এটা হচ্ছে রূপক সংজ্ঞা। উট হয় মরুভূমির জাহাজ, এটা হচ্ছে কি রূপক সংজ্ঞা, কারণ এখানে আমরা কি করছি উটকে সেটা বলছি না, আমরা জাস্ট উটকে অন্য একটা বিষয়ের সাথে তুলনা দিচ্ছি। তারপর চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি কাকে বলে? চক্রক সংজ্ঞা হচ্ছে কি, অর্থাৎ একই কথা বা একই গুণকে ঘুরে ফিরে বলা। যেমন আমরা বলি চক্রক সংজ্ঞাজনিত অনুপত্তি হচ্ছে কি, ওই যে লাউ হয় কদু, অর্থাৎ যেটা লাউ সেটা কদু, আমরা এখানে লাউ সম্পর্কে নতুন কোনো কিছু বলিনি। আর এটা হচ্ছে কি ফুল হয় পুষ্প, রাত্রি হয় যামিনী, তারপর হচ্ছে কি
কবুতর হয়, পায়রা, এগুলো হচ্ছে চক্র সংজ্ঞাজনিত অনুপবর্তী। অর্থাৎ নেতিবাচক বা নয়ার্থক সংজ্ঞাজনিত বা সংজ্ঞা কাকে বলে? নেতিবাচক বা নয়ার্থক সংজ্ঞা হচ্ছে কি তোমার যেখানে নাবাচক কোনো শব্দ বলা যাবে না, অর্থাৎ সবগুলা সংজ্ঞাকে ইতিবাচকভাবে দিতে হবে, নেতিবাচকভাবে কোনো সংজ্ঞা দেওয়া যাবে না। যেমন আলো হয় অন্ধকারের বিপরীত। এখন আমরা আলো কি সেই জিনিসটা বলিনি, অন্য একটা বিষয়ের অনুপস্থিতিকে আমরা বুঝিয়েছি। যেমন চাঁদ নয় উপগ্রহ, অর্থাৎ চাঁদ হচ্ছে কি আমরা জানি যে কি চাঁদ নয় গ্রহ, আমরা জানি চাঁদ হচ্ছে কি উপগ্রহ। সো আমরা যদি বলি চাঁদ নয় উপগ্রহ, সো এখানে এই যে চাঁদ নয় উপগ্রহ, এটা হচ্ছে কি আমার নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপবর্তী। তো এরকম সংজ্ঞাগুলো দেওয়া যাবে না, অর্থাৎ চাঁদ নয় উপগ্রহ, এখানে না অবশ্য কোনো সংজ্ঞা দেওয়া যাবে না। যদি আমরা দিই সেটা হচ্ছে কি নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপবর্তী। এরপরে আমরা লাস্ট কোয়েশ্চন থেকে সেটা হচ্ছে কি পরমতম জাতি কি, অর্থাৎ পরমতম জাতি মানে হচ্ছে কি বৃহত্তম জাতি, অর্থাৎ যে জাতিটা হচ্ছে কি সর্বোচ্চ জাতি, যেটা আমরা কি করতে পারি এরপরে আর সংজ্ঞা দেওয়া যায় না। যেমন আমরা বলতে পারি এই যে দ্রব্য হচ্ছে কি একটা সর্বোচ্চতম জাতি, যেমন এই মার্কার একটা দ্রব্য, বোর্ড একটা দ্রব্য, তারপর হচ্ছে কি ক্যামেরা একটা দ্রব্য, সব কিছু এক এক ধরনের দ্রব্য। সেই জন্য এটা কোনো দেওয়া যায় না, সংজ্ঞা দেওয়া যায় না। সো আমরা এরপরটা দেখি। এরপরে আমরা আসলাম অনুধাবনমূলক প্রশ্নগুলো, অর্থাৎ আমরা এখানে তোমার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখলাম। যুক্তিবিদ্যার যৌক্তিক সংজ্ঞা কেন অপরিহার্য? অর্থাৎ যৌক্তিক সংজ্ঞাটা অপরিহার্য কী জন্য? কোনো পদের পূর্ণ জাত্যত্ব সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য হচ্ছে কি আমার যৌক্তিক সংজ্ঞাটা দরকার হয়। আর যৌক্তিক সংজ্ঞা কীভাবে বর্ণনা থেকে পৃথক করা যায়? একটা জিনিস বর্ণনা থেকে পৃথক করার জন্য এখানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি বিভেদক লক্ষণ, অর্থাৎ একমাত্র যেটা কি উপজাতি থেকে জাতিকে আমরা পৃথক করতে পারি, এই বিভেদক লক্ষণ হচ্ছে কি সংজ্ঞা থেকে বর্ণনাকে পৃথক করা যাবে। কারণ যৌক্তিক সংজ্ঞার মধ্যে অবশ্যই সম্পূর্ণ জাত্যত্ব উল্লেখ করতে হবে, সেখানে বিভেদক লক্ষণ সহ থাকবে, আর বর্ণনার মধ্যে এই জিনিসটা থাকবে না। দেন সংজ্ঞায় দুর্বুদ্ধ ভাষা ব্যবহার করা যাবে না কেন? দুর্বুদ্ধ ভাষা এটা আমরা হচ্ছে দ্বিতীয় নিয়মে, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার যে আমাদের 5টি নিয়ম আছে তার মধ্যে দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে দুর্বুদ্ধ ভাষা ব্যবহার করা যায় না। এখানে হচ্ছে দুর্বুদ্ধ ভাষা মানে হচ্ছে অপ্রচলিত ভাষা, অর্থাৎ যেই ভাষাটা মানুষ বোঝে না আমরা সেই ভাষাটাকে ব্যবহার করতে পারবো না। যেমন আমরা যদি বলি প্রপঞ্চ, এই প্রপঞ্চ শব্দটা আমাদের কাছে অপ্রচলিত, তো সেটা আমরা এই শব্দ ব্যবহার করবো না। যেমন আমরা যদি বলি সঙ্গীত হয় দুর্মূল্য কোলাহল, তাহলে এখানে কোলাহল দুর্মূল্য এই শব্দগুলো আমাদের কাছে অপ্রচলিত, তো সুতরাং আমরা এই শব্দগুলো ব্যবহার করব না। তো এটাকে বলা হচ্ছে কি দুর্বুদ্ধ সংজ্ঞা, অর্থাৎ যেটা মানুষ বোঝে না। সংজ্ঞা প্রদানের ব্যক্তার্থ এবং জাত্যার্থ উভয়ের প্রয়োজনীয়তা আছে কি? তো সংজ্ঞার ক্ষেত্রে অবশ্যই জাত্যার্থের প্রয়োজনীয় আছে, ব্যক্তার্থের কোনো প্রয়োজনীয় নাই। তাহলে আমরা কেন নিব সংজ্ঞা প্রদানের ব্যক্তার্থ এবং জাত্যার্থ, অর্থাৎ এখানে হচ্ছে কি জাত্যার্থের প্রয়োজনীয়তা আছে। এবার যৌক্তিক সংজ্ঞায় কেন নিয়ম মেনে চলতে হয়? যৌক্তিক সংজ্ঞায় কিছু নির্দিষ্ট নিয়ম আছে, এই নিয়মগুলো কেন মেনে চলতে হয়? কারণ নিয়মগুলো না মানলে আমার সংজ্ঞাটা কী হবে? অনুপবর্তী, অর্থাৎ ভ্রান্তিজনিত সমস্যা হবে। সেজন্য রূপক সংজ্ঞাজনিত অনুপবর্তী কেন? অর্থাৎ আমরা ওইটা 1 নম্বর কোয়েশ্চেনের মধ্যে বলার সময় বলে দিচ্ছি একসাথে। অর্থাৎ রূপক হচ্ছে কি কোনো কিছুর তুলনা দেওয়া, তুলনা করলে সেখানে কি হয়? রূপক সংজ্ঞাজনিত অনুপবর্তী ঘটে। কখন অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপবর্তী হয়? অতি ব্যাপক 2 ধরনের আছে, অর্থাৎ আমার পঞ্চম নিয়ম আছে অতি ব্যাপক, এবং মানে প্রথম নিয়ম আছে অতি ব্যাপক। প্রথম নিয়ম অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপবর্তী হচ্ছে আমার কি জাত্যার্থ যদি কী হয়? কম হয়। যেমন আমরা বললাম মানুষ হয় জীব, মানুষ হয় জীব, অর্থাৎ এই যে জীববৃত্তির কথা এখানে বলা হচ্ছে, এখানে মানুষের বুদ্ধিবৃত্তির কথা বলা হয়নি। অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি মানুষের, অর্থাৎ কম, অর্থাৎ জাত্যার্থকে যখন আমরা কী করবো সম্পূর্ণ জাত্যার্থ উল্লেখ না করে আংশিক উল্লেখ করবো, সেটাকে বলা হচ্ছে কি অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপবর্তী। এরপরে দেখি আমরা মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় কিনা, অর্থাৎ এগুলো হচ্ছে কি মৌলিক গুণ, এগুলোর কোনো সংজ্ঞা নাই, এগুলোর কোনো জাত্যার্থ নাই, ব্যাখ্যার্থ নাই, সেজন্য এগুলোর সংজ্ঞা দেওয়া যায় না। একটা হচ্ছে পরমতম জাতি, এটা হচ্ছে কি সর্বোচ্চতম জাতি, সেজন্য এটার সংজ্ঞা দেওয়া যায় না। এরপর থেকে আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ টপিকসগুলো কী কী রাখলাম যেখান থেকে তোমাদের সিকিউ প্রশ্নগুলো হতে পারে। এক হচ্ছে যৌক্তিক সংজ্ঞা, সো আমরা এখন বলে দিলাম যৌক্তিক সংজ্ঞাটা কি। যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কি সম্পূর্ণ জাত্যার্থের সুস্পষ্ট প্রকাশিত রূপ, এটাকে বলা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। দেন হচ্ছে কি তোমার সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে যে সংজ্ঞা এবং
বর্ণনার মধ্যে পার্থক্যটাকে। তো সংজ্ঞায় মানে হচ্ছে শুধুমাত্র জাত্যার্থকে উল্লেখ করা হবে, আর বর্ণনার মধ্যে জাত্যার্থ এবং তার আদার্স যে গুণগুলো আছে সবগুলোকে উল্লেখ করতে হবে। তারপর যৌক্তিক সংজ্ঞার নিয়ম এবং অনুপত্তি। এই যৌক্তিক সংজ্ঞার এখানে 5টা নিয়ম আছে, আবার 5টা নিয়মকে ব্রেক করলে প্রত্যেকটার আবার কি আছে, অনুপত্তি আছে। এই 5টা নিয়মই তোমাদেরকে ভালো করে দেখতে হবে। তার মধ্যে আমরা প্রথম নিয়মগুলো একটু বলি। প্রথম নিয়মটা হচ্ছে কি, যেই পদটা আমি সংজ্ঞা দিব তার সম্পূর্ণ জাত্যার্থকে উল্লেখ করতে হবে। এই নিয়মটা ভুল করলে আমার 4 ধরনের অনুপত্তি হয়। একটা হচ্ছে আমার বাহুল্য সংজ্ঞা, আপতিক, অব্যাপক এবং অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপত্তি হয়। আচ্ছা, আমরা অতি ব্যাপক অব্যাপক কেন হয় বললাম এর আগের দিকে। সো অর্থাৎ বাহুল্য সংজ্ঞাটা আমরা বললাম। এখন অব্যাপক জিনিসটা হচ্ছে যদি কি হয়, আমার অতিরিক্ত গুণ এবং সেটা যদি কি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়। বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হলে সেটা হচ্ছে অতিব্যাপক অব্যাপক, আর আপতিক হচ্ছে শুধুমাত্র অবান্তর লক্ষণ হলে, আর অতিব্যাপক হচ্ছে কি জাত্যার্থ কম হলে। এরপর দ্বিতীয় নিয়ম, যে সংজ্ঞা দিব তার রূপক বা দুর্বুদ্ধ শব্দ ব্যবহার করা যাবে না। এটা যে আমরা করি 2 ধরনের ভুল হবে, একটা হচ্ছে রূপক সংজ্ঞাজনিত আর একটা হচ্ছে দুর্বুদ্ধ সংজ্ঞাজনিত। দুর্বুদ্ধ মিনস অপ্রচলিত শব্দ ব্যবহার করা যাবে না, আর রূপক হচ্ছে কি তুলনা দেওয়া যাবে না। 3 নম্বরটা হচ্ছে কি, তার সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে শব্দগুলো আমরা যে সংজ্ঞাটা দিব তার সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না, কারণ সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করলে একই কথা বারবার বলা হবে, সেজন্য এখান থেকে হয় চক্রক সংজ্ঞাজনিত অনুপত্তি হয়ে থাকে। দেন এরপরে আমরা 3 নম্বর তাহলে গেল আমাদের। তারপরে 4 নম্বর নিয়ম হচ্ছে কি, যে সংজ্ঞাটা আমরা দিব যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে, তারপর হচ্ছে কি 3 নম্বর নিয়ম হচ্ছে কি, সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। 4 নম্বর নিয়ম হচ্ছে নেতিবাচক শব্দ ব্যবহার করা যাবে না, অর্থাৎ নাবাচক কোনো শব্দ আমরা ব্যবহার করব না। যদি করি তাহলে সেখানে নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপত্তি আসবে। যেমন আমরা এর আগে বললাম যে কি চাঁদ 9 গ্রহ, তা হচ্ছে কি চাঁদ এক ধরনের কি উপগ্রহ, তাহলে চাঁদ 9 গ্রহ এই কথাটা বলা যাবে না। তারপর হচ্ছে কি জীবন আনন্দ হয় বেদনার অভাব এই কথাগুলো বলা যাবে না। চাঁদ হয় আলো হয় অন্ধকারের বিপরীত এই কথাগুলো বলা যাবে না। তারপর 5ম নিয়ম, সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ দুইটার ব্যক্তাত্ব সমান হতে হবে। অর্থাৎ আমি যদি মানুষ পদের সংজ্ঞাটা দিই তাহলে এই যে মানুষের যে সংজ্ঞা, অর্থাৎ মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। সো এখন মানুষ হচ্ছে এর ব্যক্তিত্ব হচ্ছে কি সকল মানুষ, আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবের ব্যক্তিত্ব হচ্ছে কি সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। সুতরাং কেন সংজ্ঞা এবং সংজ্ঞার্থ দুটা পদে ব্যক্তিত্ব সমান হতে হবে। যদি সমান না হয় সেখানে ভুল হবে। একটা হচ্ছে কি আপতিক, একটা হচ্ছে কি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপত্তি। সো এই ছিল আমাদের প্রথম চ্যাপ্টার। আশা করি এই চ্যাপ্টারের টপিকসগুলো পড়লে তোমরা কি করো, এখান থেকে মোটামুটি সর্বোচ্চ কমন পাবা এরপরে পরীক্ষাতে। তারপরে এখানে আরেকটা জিনিস দেখবে, সেটা হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা, অর্থাৎ আমরা কোন কোন জায়গায় সংজ্ঞা দিতে পারি না। যেমন যেসবের ব্যক্তিত্ব নেই আমরা সেখানে সংজ্ঞা দিতে পারি না। তারপর হচ্ছে মানুষের মৌলিক অনুভূতিগুলো আমরা সংজ্ঞা দিতে পারি না, যেমন আনন্দ, দুঃখ, হতাশা, বেদনা এগুলোর কোনো সংজ্ঞা দেওয়া যায় না। তারপর হচ্ছে সর্বোচ্চতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না। তারপর হচ্ছে ফরমতম যে নিয়মগুলো আছে যেমন মধ্যাকর্ষণ নিয়ম এগুলোর সংজ্ঞা দেওয়া যায় না। এরপর হচ্ছে তোমার অর্থাৎ যেগুলো হচ্ছে একটি মাত্র আছে প্রচলিত এগুলোর কোনো সংজ্ঞা দেওয়া যায় না। সো এইগুলো হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা। এরপর আমরা আসি আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি যৌক্তিক বিভাগ। একটা কথা মনে রাখবা, এখানে চ্যাপ্টার 1 এবং 2 অর্থাৎ চ্যাপ্টার 1 এবং 2 এই দুইটা চ্যাপ্টার থেকে তোমার সর্বোচ্চ 5টা পর্যন্ত কোয়েশ্চেন আসবে, সর্বনিম্ন 5টা কোয়েশ্চেন, এর চেয়ে বেশি পাইলেও পাইতে পারো। তো সেজন্য আমাদের এই দুইটা চ্যাপ্টারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এই দুইটা চ্যাপ্টার থেকে আমার বেসিক মূল কোয়েশ্চেনগুলো এখান থেকে হবে। দেন আমরা এখানে দেখি যৌক্তিক বিভাগকে, কারণ আমার দ্বিতীয় চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে যৌক্তিক বিভাগ। সো যৌক্তিক বিভাগ হচ্ছে কি কোনো পদকে সমান 2 ভাগে ভাগ করা, এটার নাম হচ্ছে কি বিভাগ। তো এই বিভাগের মধ্যে একটি নির্দিষ্ট মূলনীতি দিয়ে কোনো জাতি বা শ্রেণীবাচক পদকে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করার নামই হচ্ছে যৌক্তিক বিভাগ। একটা মাত্র নির্দিষ্ট মূলনীতি থাকতে হবে, একের অধিক মূলনীতি হলে সেখানে চলবে না। যেমন আমরা যে মানুষকে ভাগ করি, যেমন সততা হচ্ছে আমার মূলনীতি, যেমন মানুষ সৎ এবং অসৎ। অথবা শিক্ষা দিয়ে ভাগ করলে শিক্ষিত এবং অশিক্ষিত। তো সে একটি মূলনীতি দ্বারা কোনো জাতি বা শ্রেণীবাচক পদকে তার অন্তর্গত উপজাতির মধ্যে ভাগ করলে তাকে বলা হয় যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগ প্রক্রিয়া একই সময়ে কয়টি মূলসূত্র? একটা মূলসূত্র অনুসরণ করতে হয়, যে আমরা এখানে বলে দিলাম সেটা একটা মাত্র মূলসূত্র অনুসরণ করতে হয়। আর যৌক্তিক বিভাগের নিয়ম হচ্ছে কয়টা? এখানে নিয়ম হচ্ছে 6টা। আমরা এর আগে যৌক্তিক সংজ্ঞা পড়ছি, যৌক্তিক সংজ্ঞার মধ্যে 5টা নিয়ম আছে, আর যৌক্তিক বিভাগের মধ্যে 6টা নিয়ম আছে। অঙ্গগত বিভাগ কি?
অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি, অর্থাৎ অঙ্গগত বিভাগ হচ্ছে কি কোনো পদকে যখন আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ অনুসারে ভাগ করি, যেমন একটা গোলাপকে যদি আমরা ভাগ করি পাপড়ি, বিতি, তারপর হচ্ছে কাণ্ড, এগুলো হচ্ছে অঙ্গ। অথবা আমরা যদি কি জাহিদ খানকে ভাগ করি তাহলে আমরা সেখানে পাচ্ছি হাত, পা, কান, নাক, এগুলো হচ্ছে কি তার অঙ্গ প্রত্যঙ্গ। সো এগুলোকে বলা হচ্ছে কি অঙ্গগত বিভাগ। এরপর হচ্ছে গুণগত বিভাগ, অর্থাৎ যেমন গোলাপের যেমন লাল গোলাপ আছে, কালো গোলাপ আছে, এই যে বর্ণ এবং কি গন্ধ অনুসারে ভাগ করা, এটা হচ্ছে কি গোলাপের গুণগত বিভাগ। এরপর আমরা যেমন জাহিদ খানকে আমরা ভাগ করতে পারি, যেমন দেখো সে ডান্সার, সে আবার অভিনেতা, সে আবার হচ্ছে কৌতুক অভিনেতা, এগুলো হচ্ছে তার গুণ। তো সুতরাং এটা হচ্ছে কি গুণগত বিভাগজনিত অনুপপত্তি। এরপরে দেখো সংকর বিভাগ, অর্থাৎ কোনো পদকে আমরা বললাম যে কি যৌক্তিক বিভাগ প্রক্রিয়ায় শুধুমাত্র একটা মূল সূত্র অনুসারে ভাগ করতে হবে। সো যদি একের অধিক মূল সূত্র হয় সেটাকে বলা হচ্ছে কি সংকর বিভাগজনিত অনুপপত্তি। যেমন আমরা যদি ছাত্রছাত্রীকে ভাগ করি মেধাবী এবং পরিশ্রমী, সো এখানেও কিন্তু ছাত্রছাত্রীকে মেধাবী এবং পরিশ্রমের দুটা নিয়ম হয়ে যাচ্ছে। তো যারা কিন্তু মেধাবী তারা পরিশ্রমী না, আবার যারা পরিশ্রমী তারা মেধাবীও না। তো সুতরাং এটা হচ্ছে কি সংকর বিভাগজনিত অনুপপত্তি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি দ্বিকোটিক বিভাগ কি? দ্বিকোটিক বিভাগ, অর্থাৎ দ্বিকোটিক বিভাগ শব্দটার অর্থ হচ্ছে কি সমান দুই ভাগে ভাগ করা, অর্থাৎ কোনো পদকে সমান দুই ভাগে ভাগ করা, এটা হচ্ছে কি দ্বিকোটিক বিভাগ। দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যেই জিনিসটাকে ভাগ করব তার আগে একটা অ লিখে দিলে হয়। যেমন আমরা যদি ভাগ করি মানুষ, এই মানুষকে যে আমরা ভাগ করি, আমার মূল নিতে হচ্ছে কি সততা। সো একটা হচ্ছে কি সৎ মানুষ এবং অসৎ মানুষ, অর্থাৎ কোন একটা জিনিস আগে শুধু জাস্ট অটা বসা দিলে হচ্ছে, যেমন বাংলাদেশি, অবাংলাদেশি, এশিয়াবাসী, অএশিয়াবাসী, আফ্রিকান, আফ্রিকান, অর্থাৎ সবগুলোর আগে অটা বসা দিলে সেটা দ্বিকোটিক বিভাগ হয়ে যায়। সো দ্বিকোটিক বিভাগ হিসেবে আমরা একটা কি বাস্তব অভিজ্ঞতাবিহীন বিভাগে বলতে পারি, কারণ এখানে অভিজ্ঞতার দরকার হয় না, ছোটো বাচ্চার মতো এটা কি বসা দিলে কি ভাগটা হয়ে যায়। তো দুই ভাগে ভাগ করা। এরপর আমরা দেখি, এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে কি আমার কোন পদের ক্ষেত্রে যৌক্তিক বিভাগ প্রক্রিয়া কার্যকর নয়, অর্থাৎ যৌক্তিক বিভাগ হচ্ছে বিশিষ্ট পদের ক্ষেত্রে এই জিনিসটা কার্যকর নয়। যেমন বিশিষ্ট পদ বলতে আমরা কোনটাকে বুঝি, যেমন গ্রন্থাগার বা লাইব্রেরি, এটা হচ্ছে এক ধরনের বিশিষ্ট সমষ্টিবাচক পদ। কিন্তু লাইব্রেরিকে যখন আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, এটা হচ্ছে বিশিষ্ট গুণবাচক পদ। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিকে ভাগ করলে আমি শুধু একটা বই পাবো, কিন্তু আমি যে লাইব্রেরিকে ভাগ করি ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, সিটি কর্পোরেশন লাইব্রেরি, এগুলোকে ভাগ করা যায়। কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি হচ্ছে একটা বিশিষ্ট গুণবাচক পদ, এটাকে ভাগ করা যায় না। সো এই ক্ষেত্রে কেন যৌক্তিক বিভাগটা কার্যকর হবে না। এরপর আমার অনুধাবনমূলক প্রশ্ন একটু দেখি, যৌক্তিক বিভাগ কীভাবে যৌক্তিক সংজ্ঞা থেকে পৃথক করা যায়? পৃথক করার একটাই মাধ্যম, সেখানে হচ্ছে কি এখানে কি থাকতে হবে, বিভেদক লক্ষণ থাকতে হবে। অর্থাৎ যৌক্তিক বিভাগের ক্ষেত্রে বিভেদক লক্ষণ, অর্থাৎ আমরা বলি যে যেটার মাধ্যমে কি করতে যৌক্তিক বিভাগ এবং যৌক্তিক সংজ্ঞা থেকে পৃথক, এই জায়গায় আলোচনা করে ব্যক্তার্থ নিয়ে, এখানে আলোচনা করে জাত্যার্থ নিয়ে। সো এই দুইটা দিক থেকে আমরা কি করতে পারি, পৃথক করতে পারি, যেটা হচ্ছে কি। এরপর অঙ্গগত বিভাগ যৌক্তিক বিভাগ নয় কেন? অঙ্গগত বিভাগ করলে আমরা এই ধরনের একটা হচ্ছে কি যৌক্তিক বিভাগের প্রথম নিয়মের অনুপপত্তি, অর্থাৎ কোনো একটা মূলনীতি অনুসারে আমরা ভাগ করলে যৌক্তিক বিভাগটা পাই। যদি মূলনীতি যদি একের অধিক হয় তাহলে সেখানে কি ভুল হতে পারে, তো সেজন্য অঙ্গগত বিভাগ এটাকে কি বলা যায় না, যৌক্তিক বিভাগ বলা যায় না। সংকর বিভাগজনিত অনুপত্তি কখন ঘটে? আমরা এর আগে বললাম একের অধিক মূলনীতি থাকলে সংকর বিভাগ অনুপত্তি ঘটে। তারপর হচ্ছে কি অতি ব্যাপক বিভাগজনিত অনুপপত্তি কখন ঘটে? অর্থাৎ অতি ব্যাপক বিভাগ, আমি যেই পদটাকে ভাগ করব তাদের বিভক্ত উপজাতির অর্থাৎ উপজাতির যে জাত্যাত্ব বা ব্যক্তাত্ব আছে, সংখ্যা আছে, সেটা সমান হতে হবে। সেটা যদি সমান না হয় তাহলে সেখানে অতি ব্যাপক বিভাগজনিত অনুপত্তি করে। যেমন আমি যদি ভাগ করি, যেমন বাংলাদেশে কয়টা শিক্ষা বোর্ড আছে? 8টা শিক্ষা বোর্ড। তাহলে আমি বললাম ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, তারপর হচ্ছে কি কক্সবাজার। তাহলে কক্সবাজার একটা কোনো শিক্ষা বোর্ড নাই, তো এটা একটা অতিরিক্ত হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে কি অতি ব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। তারপর আরেকটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে যেমন ত্রিভুজকে ভাগ করলাম, ত্রিভুজ হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, আরেকটা বললাম বৃত্তবেদী ত্রিভুজ। তো সুতরাং এটা হচ্ছে কি অতি ব্যাপক অনুপপত্তি। এরপর দেখো পরস্পরাঙ্গী বিভাগ, অর্থাৎ পরস্পরাঙ্গী বিভাগ মূলনীতি যদি একের অধিক হয়ে যায় সেখানে পরস্পরাঙ্গী বিভাগটা হয়।
যেমন মানুষকে আমরা ভাগ করলাম, সেটা অর্থাৎ যৌক্তিক বিভাগের 4 নাম্বার যে নিয়মটা, সেটা হচ্ছে কি আমরা যেটাকে ভাগ করবে সেটা পরস্পর বিচ্ছেদক হতে হবে। বিচ্ছেদক না হলে সেটা একসাথে মিশে যাবে, অর্থাৎ পরস্পরাঙ্গী বিভাগ। যেমন আমরা যে মানুষকে ভাগ করি লম্বা, ফর্সা এবং সুখী, তাহলে এখানে দেখো সবসময় কিন্তু লম্বা মানুষগুলো সুখী হয় না, আবার সবসময় ফর্সা মানুষগুলো সুখী হয় না। সো এই জিনিসটা আর ফর্সা মানুষগুলো সবসময় লম্বা হয় না, এটা হচ্ছে কি পরস্পরাঙ্গী বিভাগ, একটার সাথে একটা মিক্স হয়ে যাচ্ছে। এখন উলম্পন বিভাগ করা হয় কেন? যৌক্তিক বিভাগের একদম সর্বশেষ যে 6 নাম্বার নিয়ম, সেই নিয়মটার মূল কথা হচ্ছে কি আমরা যে পদটাকে ভাগ করব তা পর্যায়ক্রমে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আমাদের ভাগ করতে হবে। অর্থাৎ আমি একটাতে ভাগ করলাম, এর পরটাতে ভাগ করি না, এর পরটাতে ভাগ করি না, এটা হতে পারে না। সো যদি আমরা এরকম ভাগ করি, মাঝখানে কোনো একটা স্টেপকে আমরা বাদ দিয়ে দিই, সেটা হচ্ছে কি উলম্পন বিভাগজনিত অনুপপত্তি। যেমন আমি জীবকে ভাগ করলে আমার মানুষে আসতে হবে, মানুষ থেকে সৎ মানুষ, অসৎ মানুষ আসতে হবে। সো আমি যদি জীব থেকে সরাসরি সৎ এবং অসতে চলে আসি, তাহলে সেটা হচ্ছে কি উলম্পনজনিত বিভাগজনিত অনুপপত্তি। এরপরে ক্ষুদ্রতম বা সর্বনিম্ন উপজাতিকে বিভাগ করা সম্ভব নয় কেন? ক্ষুদ্রতম উপজাতি আমরা যেটাকে বলি জোড়া বা কাপল, সো এটাকে ভাগ করা যায় না। অর্থাৎ এটা হচ্ছে ক্ষুদ্রতম উপজাতি, কাপল বা জোড়া। সো এটাকে ভাগ করা, এগুলোকে ভাগ করলে কী হয়ে যাবে, একজন ডিভোর্স হয়ে যাবে, ঠিক আছে, আলাদা হয়ে যাবে, এক একজন ব্যক্তি হয়ে যাবে। তো সুতরাং এটাকে ভাগ করা যায় না। নামবাচক পদগুলো যৌক্তিক বিভাগ সম্ভব নয়, কারণ যে কোনো সক্রিয় নামবাচক, সেটা জরিনা সকিনা যাই হোক না কেন, এগুলাকে যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না, এগুলো যৌক্তিক বিভাগও দেওয়া যায় না, কারণ এগুলার নির্দিষ্ট কোনো যাত্রার্থ নেই, নির্দিষ্ট কোনো ব্যক্তার্থ নাই। এরপরে যৌক্তিক বিভাগ কেন প্রযোজ্য? যৌক্তিক বিভাগ হচ্ছে কি আমার যে পদটা সম্পর্কে আমি কি সংজ্ঞা দিব বা ধারণা নিব বা বিভাগ করবো এই সম্পর্কে জানার জন্য। যেমন আমি যদি মানুষ, তাহলে মানুষ সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমি একটা নির্দিষ্ট মূল্য দিয়ে ভাগ করবো। একটা হচ্ছে কি যাদের সততা আছে, যাদের সততা নাই, তাহলে একটা হচ্ছে সৎ, একটা হচ্ছে অসৎ। তাহলে যৌক্তিক বিভাগ মধ্যে আমি এইগুলাকে দুই ভাগ করলাম, সৎগুলো এবং অসৎগুলা, শিক্ষিত এবং অশিক্ষিতগুলো। সেজন্য এটা একটি যৌক্তিক বিভাগটা প্রয়োজন আছে। এরপর আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকসগুলো দেখি, যেগুলো থেকে আমার সৃজনশীল প্রশ্নের সম্ভাবনা বেশি। তার মধ্যে প্রথমটা হচ্ছে যৌক্তিক বিভাগ। তাহলে আমরা যৌক্তিক বিভাগ কি সেটা বললাম, অর্থাৎ একটা নির্দিষ্ট মূলনীতি দিয়ে কোনো পদকে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করা, অর্থাৎ শ্রেণীবাচক পদকে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করা, সেটাকে বলা হচ্ছে যৌক্তিক বিভাগ। আর যৌক্তিক বিভাগের নিয়ম এবং অনুপত্তি, যৌক্তিক বিভাগের নিয়ম হচ্ছে মোট 6টা নিয়ম আছে। আর 6টা নিয়ম, প্রত্যেকটা নিয়মের একটা বা দুইটা এরকম করে কি আছে, অনুপপত্তি আছে। যেমন আমরা প্রথম নিয়মের ক্ষেত্রে 2টা পাই, দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে 1টা পাই, তৃতীয় নিয়মের ক্ষেত্রে 1টা পাই। তো এই প্রত্যেকটা নিয়ম, এগুলাকে আমার কী করতে হবে, প্রত্যেকটার অনুপপত্তিগুলো পড়তে হবে, কারণ এখান থেকেই সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি হবে। যেমন কোন নিয়মের লঙ্ঘন করলো, কোন নিয়মের অনুপপত্তি ঘটলো, অথবা কোন নিয়মের কথা উল্লেখ করা হলো, এইভাবে করে কোয়েশ্চেনগুলো আসবে। যেমন আমরা বলি প্রথম নিয়ম হচ্ছে আমি যাকে ভাগ করব একটা মাত্র মূল সূত্র বা নীতি দিয়ে ভাগ করতে হবে। সো এখন যদি একের অধিক মূল সূত্র হয়, তাহলে সেখানে ভুল হবে, আমরা বললাম সেটা হচ্ছে সংকর বিভাগজনিত অনুপপত্তি। আর যদি সেটাকে আমরা গুণগত বা অঙ্গগত বিভাগ, অর্থাৎ মূল সূত্র যদি ভাগ না করি, যেমন আমরা বললাম যে কি গোলাপকে যদি ভাগ করি, তাহলে তার অঙ্গগত অনুসারে গোলাপ হচ্ছে কি পাপড়ি, ভিত্তি, তারপর হচ্ছে কি কাণ্ড, এরপরে গোলাপকে লাল, কালো, সাদা এগুলো ভাগ করলে হচ্ছে কি গুণগত। তো এইভাবে কি প্রত্যেকটার অনুপপত্তিগুলো করতে দেখে যুক্তি বিভাগের ক্ষেত্রে। তারপর আর যে পদটাকে আমরা ভাগ করব তার প্রত্যেকের বেলায় এটা প্রযোজ্য হতে হবে। যেমন আমরা যে মানুষকে ভাগ করি, মানুষকে যদি আমরা সততা দ্বারা ভাগ করি, তাহলে আমরা একটা বাচ্চা হচ্ছে কি সৎ, আরেকটা হচ্ছে কি অসৎ। সো এখন প্রত্যেকের বেলায় এই মানুষ শব্দটা প্রযোজ্য হতে হবে, মানুষ শব্দটা প্রযোজ্য হতে হবে। যদি প্রযোজ্য না হয় তাহলে কি আসবে, সেখানে ভুল হবে। তারপর হচ্ছে কি একটি মাত্র মূলনীতি দিয়ে ভাগ করতে হবে, সেটা না হলে কি সেখানে ভুল আসবে। আর এগুলো হচ্ছে কি যেমন এই যে সৎ মানুষ এবং অসৎ মানুষ, এটা একটা অপরটা থেকে হচ্ছে কি বিচ্ছেদক, এরকম বিচ্ছেদক হতে হবে, যদি না হয় সেখানেও ভুল আসবে। তাহলে এই 6টা নিয়ম তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, যাতে এই নিয়মগুলো থেকে আমার অ্যান্সার করা যায়। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক এই চ্যাপ্টারের, এটা হচ্ছে কি দ্বিকোটিক বিভাগ। এই দ্বিকোটিক বিভাগের ধারণা দিয়েছেন সর্বপ্রথম জেরেমি বেন্থাম। এটা একটা ল্যাটিন শব্দ থেকে আসছে দ্বিকোটিক বিভাগ, অর্থাৎ দিকঠমি বলা হয়। এই শব্দের অর্থ হচ্ছে কি ডিকা, আরেকটা হচ্ছে টেমনো, অর্থাৎ কোনো পদকে সমান দুই ভাগে ভাগ করা, কোনো পদকে সমান দুই ভাগে ভাগ করা, এটার নাম হচ্ছে কি দ্বিকোটিক বিভাগ। সেটা যে কোনো পদের ক্ষেত্রে হতে পারে, এখানে নির্দিষ্ট কোনো মূলনীতির দরকার হয় না, বা আকারগত হতে পারে, সেটা রূপগত হতে পারে, বাস্তব কোনো জ্ঞানের দরকার হয় না। আমরা জাস্ট
যেমন কোন একটা পদ, যেমন আমাকে বললাম যে কি বাংলাদেশি, তো সেরকম বাংলাদেশি মানুষ এবং অবাংলাদেশি মানুষ। তাহলে এখানে অবাংলাদেশি বলতে বাংলাদেশের বাইরে যারা আছে সবগুলো হচ্ছে কি অবাংলাদেশি, অর্থাৎ বিরুদ্ধ পদের মতো। এটাকে বলা হচ্ছে কি দ্বিকোটিক বিভাগ। সো এখানে দ্বিকোটিক বিভাগের সুবিধা আছে এবং অসুবিধা আছে। সো এগুলো একটু তোমাদেরকে পড়ে নিতে হবে যে দ্বিকোটিক বিভাগের সুবিধাটা কী, অসুবিধাটি কী। যেমন সুবিধার ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে বাস্তব জ্ঞানের প্রয়োজন হয় না, ছোটো বাচ্চারা এটা বাক করতে পারে। তারপর হচ্ছে যে কোনো রূপগত এবং আকারগত দুইটাই কী করা যায়, বাক করা যায়। তারপর হচ্ছে কি এরপর অসুবিধার ক্ষেত্রে আছে, কারণ এগুলো হচ্ছে কি যায় পরস্পর, অর্থাৎ যে পদগুলোকে ভাগ করি সেটা হচ্ছে কি মিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এটা যুক্তিবিদ্যার ক্ষেত্রে কিনা প্রচলিত নয়। তো সেই জন্য এটাকে কী করা জানো, এই অসুবিধাগুলো জানতে হবে। এরপরে দেখি এরপরে আরেকটা টপিকস, অর্থাৎ এখান থেকে আমরা পড়তে পারি সেটা হচ্ছে কি যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা, অর্থাৎ কোথায় কোথায় যৌক্তিক বিভাগটা আমরা করতে পারি না। যেমন যৌক্তিক বিভাগ ওই যে ঠিক আগের মতো, যেগুলো জাত্যাত্ব ব্যক্তিত্ব নাই সেখানে ভাগ করা যাবে না। দেন হচ্ছে কি ফরমতম নিয়ম, এগুলোকে ভাগ করা যায় না। তারপর হচ্ছে কি একটি মাত্র যেগুলো আছে ভিত্তি, এগুলোকে ভাগ করা যায় না। যেমন আমরা একটা কথা বলি সেটা হচ্ছে কি এই যে মন, এটা ভাগ করা যায় না, কারণ মানুষের মনের কোনো জাত্যাত্ব বা ব্যক্তিত্ব নাই, সুতরাং এটা কী করা যাবে না, ভাগ করা যাবে না। সো এটা যদি ভাগ করা না হয় তাহলে আমরা কী করতে হবে, কারণ এগুলো মনের ব্যক্তিত্ব বা জাত্যাত্ব নাই, সুতরাং এটাকে ভাগ করা যাবে না। তারপর হচ্ছে কি রূপ, রস, গন্ধ যেগুলো সেগুলোকে ভাগ করা যায় না। তারপর হচ্ছে মানুষের অনুভূতিগুলোকে ভাগ করা যায় না। সো এগুলো হচ্ছে যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা। তাহলে আমরা এরপরে যাই তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে আমার আরোহের প্রকারভেদ। সো আমরা প্রথম পত্রে আমরা এগুলো খুব ভালো করে পড়ছি, আরোহণ অনুমান এবং অবরোহণ অনুমান কী, আরোহণ অনুমান কী। সো আমরা এখানে পড়বো জাস্ট আরোহণ অনুমানের প্রকারভেদটা। আমরা এখান থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু দেখি। এখানে বলা হচ্ছে আরোহ কী। তাহলে আরোহ হচ্ছে কোনটা, বিশেষ বিশেষ যুক্তিবাক্য থেকে যখন সার্বিক বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলা হয় আরোহ অনুমান। তাহলে আরোহ অনুমান কত প্রকার, আরোহ অনুমান 3 প্রকার। আরোহ অনুমান প্রথমত হচ্ছে আরোহ 2 প্রকার, একটা হচ্ছে কি প্রকৃত আরোহ, একটা হচ্ছে কি অপ্রকৃত আরোহ। তাহলে আমরা যদি এখানে যে প্রশ্নটা করা হয় আরোহ অনুমান প্রধানত কত প্রকার, তাহলে আমরা লিখবো 2 প্রকার, একটা হচ্ছে কি প্রকৃত আরোহ, একটা হচ্ছে কি অপ্রকৃত আরোহ। তাহলে প্রকৃত আরোহ কত প্রকার, 3 প্রকার, অপ্রকৃত আরোহ 3 প্রকার, এবার লিখতে হবে। তাহলে এই জায়গায় আসলে আমার আরোহ অনুমান হচ্ছে কত প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে কি অপ্রকৃত। এরপর বলছে প্রকৃত আরোহ কাকে বলে, যে আরোহ অনুমানের মধ্যে আরোহমূলক লম্প থাকে তাকে বলা হয় প্রকৃত আরোহ। লম্প মিন্স কি, জানা বিষয় থেকে অজানা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটাকে বলা হচ্ছে কি লম্প। আরোহমূলক লম্প থাকলে আমরা তাকে বলতে পারি কি প্রকৃত আরোহ। আরোহের প্রাণ বা মূল বৈশিষ্ট্য কি, আরোহের প্রাণ বা মূল বৈশিষ্ট্য হচ্ছে কি আরোহমূলক লম্প। বৈজ্ঞানিক আরোহ কাকে বলে, বৈজ্ঞানিক আরোহ হচ্ছে কি যে আরোহ অনুমানের মধ্যে, বৈজ্ঞানিক আরোহ এক ধরনের প্রকৃত আরোহ, কার্যকারণ নিয়ম আছে এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আছে, তাকে বলা হয় আরোহমূলক অর্থাৎ বৈজ্ঞানিক আরোহ, যেখানে কার্যকারণ নিয়ম এবং প্রকৃতির নিয়ম। যেমন আমরা যদি বলি মানুষ হয় মরণশীল, তাহলে এখন দেখো এই যে মানুষের মৃত্যুর পিছনে অনেকগুলো কারণ আছে। আমরা বলি না হঠাৎ করে স্ট্রোক করে মারা গেল, তারপর হচ্ছে কি হুসুটকে মারা গেল, তারপর হচ্ছে কি গলায় ফাঁস দিয়ে মারা গেল, এগুলো হচ্ছে মৃত্যুর কারণ অর্থাৎ কার্যকারণ নিয়ম। আর মানুষের এই মৃত্যুর আমরা কোথায় পর্যবেক্ষণ করি, প্রকৃতির মাঝে। আমরা কিন্তু মানুষকে পরীক্ষাগারে নিয়ে তাকে একবার মেরে ফেলতেছে আবার জীবিত করতেছে তা নয়, প্রকৃতির মাঝে চোখের সামনে দেখতেছে মানুষটা মারা যাচ্ছে যে কোনো একটা কাজে। সো এটাকে বলা হচ্ছে কি বৈজ্ঞানিক আরোহ, অর্থাৎ যেখানে 2টা জিনিস থাকবে, একটা হচ্ছে প্রকৃতির নিয়ম আর একটা হচ্ছে কি কার্যকারণ নিয়ম। দেন অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে, এইটাও এক ধরনের প্রকৃত আরোহ, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ হচ্ছে কাকে বলা হয়, যেখানে প্রকৃতির নিয়ম থাকবে কিন্তু কার্যকারণ নিয়ম থাকবে না। যেমন আমরা যদি বলি সকল কাক হয় কালো, তাহলে এখন কাক কেন কালো, এই কেনর কোনো অ্যান্সার নেই। যেমন আগুনের কাজ হচ্ছে দহন করা, আগুন কেন দহন করে তার কোনো অ্যান্সার নাই, অর্থাৎ কার্যকারণ নিয়মটা থাকে না। সো এটাকে অবৈজ্ঞানিক আরোহ বলা হয়। সাদৃশ্য অনুমান কাকে বলা হয়, যুক্তিটার মূল মজার জিনিসটা হচ্ছে এখানেই, কারণ আমরা ওই যে জানি যে কি আরোহ অনুমান আকারগত সত্য এবং বস্তুগত সত্য দুটো নিয়ে আলোচনা করে। যেমন সাদৃশ্য অনুমান অর্থাৎ ওই যে টেবিলে 4টা পা আছে, গরুর 4টা পা আছে, সুতরাং গরু সমান টেবিল। রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে আছে, ছাগলের দাঁড়িয়ে আছে, সুতরাং রবীন্দ্রনাথ সমান ছাগল। সো এই জিনিসগুলো হচ্ছে সাদৃশ্য অনুমান, অর্থাৎ কতিপয় বিষয়ে যদি 2টা বস্তু বা পদের মধ্যে মিল থাকে আমরা তখন ওই মিলের ভিত্তিতে যে অনুমানটা নির্ণয় করি তাকে বলা হচ্ছে কি সাদৃশ্য অনুমান। অর্থাৎ যেমন
যে আমরা জানি যে কি কুকুরের 4টা পা আছে, বিড়ালের 4টা পা আছে, ছাগলের 4টা পা আছে। তো সুতরাং কুকুরের লেজ আছে, ছাগলের লেজ আছে। তো সুতরাং যদি কুকুরের মাংস খাওয়া যায়, ছাগলের মাংস খাওয়া যাবে। সো রোবট যেমন মানুষের মতো কথা বলে, মানুষের মতো হাঁটতে পারে, মানুষের মতো চলতে পারে, কাজ করতে পারে। সুতরাং মানুষ যদি একটা মানুষের জন্ম দিতে পারে, তাহলে রোবট একটা মানুষের জন্ম দিতে পারে। এগুলো হচ্ছে কি সাদৃশ্য অনুমান, অর্থাৎ কতিপয় দুইটা বিষয়ের মধ্যে যখন আমরা কি করি, কোনো মিল দেখি, মিল বা অমিলের ভিত্তিতে আমরা যে সিদ্ধান্ত নিয়ে থাকি তাকে বলা হয় সাদৃশ্য অনুমান। আবার এই সাদৃশ্য অনুমানকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি সাধু সাদৃশ্য, একটা হচ্ছে কি অসাধু সাদৃশ্য। সাধু সাদৃশ্য মানে হচ্ছে কোনটা, যেখানে প্রাসঙ্গিক বিষয়ে মিল থাকে, সেটা হচ্ছে কি সাধু সাদৃশ্য। যেমন গাছের যেমন প্রাণ আছে, মানুষেরও প্রাণ, মানুষের যেমন প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে। এটা হচ্ছে কি সাধু সাদৃশ্য, কারণ প্রাণের সাথে প্রাণের অস্তিত্ব কি আছে, প্রাসঙ্গিক বিষয়ে মিল আছে। এর আগে যে আমরা বললাম ওই যে ছাগলের মাংস খেলে কুকুরের মাংস খাওয়া যাবে, রবীন্দ্রনাথ সমান ছাগল, এগুলো হচ্ছে কি আমার অসাধু সাদৃশ্য, অর্থাৎ এগুলো হচ্ছে কি অপ্রাসঙ্গিক বিষয়ে আমরা তার মিলটা খুঁজে বের করেছি। এরপর একটা দিল অপকৃত আরোহ কাকে বলে, কারণ অসাধু সাদৃশ্য আমরা এটা একসাথে বলে দিলাম, সেজন্য আমরা এখানে আর আলোচনা করিনি। অপকৃত আরোহ কাকে বলে? অপকৃত আরোহ হচ্ছে কি যেখানে আরোহমূলক লম্ব থাকবে না, তাকে বলা হচ্ছে কি অপকৃত আরোহ। দেন আমরা এরপরে দেখি অনুধাবনমূলক প্রশ্ন। আরোহমূলক লম্বকে আরোহের প্রাণ বলা হয় কেন? কারণ এই লম্ব না থাকলে তো সেখানে আরোহ অনুমান হবেই না। কারণ আমরা জানি যে কি আরোহণের কাজ হচ্ছে কি, অর্থাৎ জানা বিষয়ের উপর ভিত্তি করে অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া। আর একটা হচ্ছে অল্প কিছু দেখে বৃহৎ বিষয় সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া। বিশেষ করে যেমন আমরা যখন দেখি ওই যে মা যখন রান্না করার সময় বলে যে কি তরকারিতে লবণ হয়েছে কিনা দেখো, আমরা জাস্ট একটু করে মুখে নিয়ে বলি যে হ্যাঁ ঠিক আছে, লবণ পারফেক্ট। এটাও আমার এক ধরনের আরোহ অনুমান, কারণ আমি সামান্য কিছু মুখে দিয়ে সমগ্র পাত্র সম্পর্কে দিলাম, সিদ্ধান্ত নিলাম। এটা হচ্ছে কি এক ধরনের আরোহ অনুমান। সো এই জন্য আরোহ অনুমানকে কি লম্ব, এই যে আরোহমূলক লম্বকে আরোহের প্রাণ বলা হয়। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত না সম্ভাব্য? বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হচ্ছে নিশ্চিত, কারণ এখানে কি আছে, প্রকৃতির নিয়ম এবং কার্যকরণ নিয়ম দুটাই আছে। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয় কেন? কারণ এখান থেকে যে সিদ্ধান্ত আমরা পাই সেটা হচ্ছে কি একটা সম্ভাবনার উপর ভিত্তি করে। যেমন সম্ভাবনার উপর ভিত্তি কেন বলি, যেমন আমি বললাম সকল কাক হয় কালো, তাহলে আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখেছি কাকগুলা কালো, সেজন্য আমি বলে দিলাম সকল কাক হয় কালো। সো এইটাকে যে আমি যদি বলি অস্ট্রেলিয়া তো কাক আছে, তাহলে যদি কোনো দিন যদি আমি দেখি অস্ট্রেলিয়ার কাকগুলো কালো নয়, তো এটা হচ্ছে কি সম্ভব। যতদিন পর্যন্ত আমি সাদা কাক দেখি নেই, ততদিন পর্যন্ত আমার এই জিনিসটা সত্য, সকল কাক হয় কালো। তো সেই এটাকে বলা হয় যে কি সম্ভাব্য। অবৈধ সামান্যীকরণ, এটা সেম। অবৈধ সামান্যীকরণ মানে হচ্ছে কি, এই যে বললাম সম্ভাব্য যে সিদ্ধান্তটা যে সকল কাক হয় কালো, এটা আমি বলে দিলাম যে বাংলাদেশের কাকগুলোর উপর ভিত্তি করে পৃথিবীর সকল কাক কি হবে, কালো হবে। যদি কোনো দিন আমি অস্ট্রেলিয়া বা আমেরিকায় গিয়ে দেখলাম যে ওখানে কি আছে, সাদা সাদা কাক আছে, তাহলে আমার ওই কথাটা মিথ্যা হয়ে যাবে। তো সেজন্য এই যে এইটাকে বলা হচ্ছে কি অবৈধ সামান্যীকরণ, অর্থাৎ আমি সব কিছু না দেখে যে জিনিসটা কি দিচ্ছি, সিদ্ধান্ত দিচ্ছি। অর্থাৎ ওই কথা আমার ততদিন মধ্যে টিকে থাকবে যতদিন হচ্ছে আমি সাদা কাক দেখিনি। তারপর অনুকূল অভিজ্ঞতা বৈজ্ঞানিক আরোহের ভিত্তি, অর্থাৎ এখানে হচ্ছে কি অবৈজ্ঞানিক অনুকূল অভিজ্ঞতা, কারণ আমরা প্রতিকূল সিদ্ধান্তগুলো এখানে নিয়ে আসতে পারি না অনেক সময়। অর্থাৎ আমরা প্রকৃতির নিয়মের মধ্যে আমার চোখে যেটা সম্ভব হয়েছে আমি সেটাকে ব্যাখ্যা করি। প্রতিকূল পরিবেশ আমরা সেটা নাও দেখতে পারি। ওই যেমন কিছুক্ষণ আগে যে কাকের কথা বললাম, যেমন অস্ট্রেলিয়ার প্রতিকূল পরিবেশ আমি সাদা কাক দেখলে সেটা আমার হচ্ছে না। তো সুতরাং এখানে সবসময় অনুকূলগুলোকে নিয়ে কী করা হয়, আলোচনা করা হয়। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত ওই যে সেম সম্ভাব্য হয়। দেন হচ্ছে সাদৃশ্য অনুমানকে প্রকৃত অনুমান বলা হয় কেন? কারণ সাদৃশ্য অনুমান হচ্ছে কি, সাদৃশ্য অনুমানের মধ্যে হচ্ছে আরোহমূলক লম্বটা আছে, এবং সাদৃশ্য অনুমান হচ্ছে কি প্রকৃতির নিয়মিত নীতি মেনে চলে। বিশেষ করে হচ্ছে কি আরোহমূলক লম্ব থাকার কারণে তাকে কি বলা হয়, প্রকৃত অনুমান বলা হয়। কারণ আমরা জানি যে কি প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য হচ্ছে কি থাকতে হবে, আরোহমূলক লম্ব থাকতে হবে। সো এখন থেকে অপ্রকৃত আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না কেন? অর্থাৎ এই কোয়েশ্চনটা তোমার 2 নম্বর কোয়েশ্চেনের মধ্যে না আসলে অনেক সময় 3 নম্বর কোয়েশ্চন বা 4 নম্বর কোয়েশ্চন আসে। যেমন অপ্রকৃত আরোহের মধ্যে 3 ধরনের প্রকারভেদ আছে। একটা হচ্ছে কি ঘটনা সংযোজন, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সম্ভাবনাক আরোহ। সো এখানে ঘটনা সংযোজন কেন অপ্রকৃত আরোহ, অথবা ঘটনা সংযোজনকে কেন প্রকৃত আরোহ বলা যায় না, যুক্তি সম্ভাবনামূলক আরোহকে কেন প্রকৃত আরোহ বলা যায় না, ওইভাবে কোয়েশ্চনটা আসতে পারে। অর্থাৎ অপ্রকৃত আরোহের মধ্যে আরোহমূলক লম্ব নাই, সেই জন্য তাকে কি বলা যায় না, প্রকৃত আরোহ বলা যায় না। একটা হচ্ছে ঘটনা সংযোজন কি প্রকৃত আরোহ? ঘটনা সংযোজন কখনো প্রকৃত আরোহ নয়।
কারণ প্রকৃত আরোহের তিনটা প্রকারভেদে আমরা বলি, একটা হচ্ছে কি বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্য অনুমান। এখানে কিনা ঘটনা সংযোজন নাই। আর ঘটনা সংযোজন হচ্ছে কি অপ্রকৃত আরোহ, কারণ অপ্রকৃত আরোহ তিন প্রকার, একটা হচ্ছে কি পূর্ণাঙ্গ, যুক্তিসাম্য এবং ঘটনা সংযোজন। তো সুতরাং এটাকে কি বলা যাবে না, ঘটনা সংযোজনকে প্রকৃত আরোহ বলা যাবে না। এখান থেকে আমরা একটু গুরুত্বপূর্ণ টপিকসগুলো দেখি। কী কী আমরা রাখলাম, একটা হচ্ছে কি আরোহের প্রকারভেদ। সো আরোহের প্রকারভেদের মধ্যে আমরা বললাম দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে কি অপ্রকৃত। আর প্রকৃতগুলো আমরা ভাগ করছি বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং কি সাদৃশ্য অনুমান। অর্থাৎ এটা হচ্ছে কি একটা বৈজ্ঞানিক আরোহ, একটা অবৈজ্ঞানিক আরোহ, একটা হচ্ছে সাদৃশ্য অনুমান। এগুলো হচ্ছে আমার কি প্রকৃত আরোহের প্রকারভেদ। সো এখান থেকে আমরা জাস্ট যেগুলো থেকে কোয়েশ্চেনটা বেশি আসতে পারে তোমাদের সিকিউর জন্য, এই জিনিসগুলো আমরা এখানে রাখলাম। তোমার যেমন দেখো বৈজ্ঞানিক আরোহ থেকে প্রশ্ন আসতে পারে, অবৈজ্ঞানিক আরোহ থেকে প্রশ্ন আসতে পারে এবং সাদৃশ্য অনুমান থেকে প্রশ্ন আসতে পারে। সো এখন দেখো বৈজ্ঞানিক আরোহটা কি, আমরা তো বলছি যে বৈজ্ঞানিক আরোহ হচ্ছে কোনটা, যেখানে আমার কি আছে বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কার্যকারণ নিয়ম এবং প্রকৃতির নিয়ম দুইটাই আছে। আর অবৈজ্ঞানিক আরোহ যেখানে শুধুমাত্র প্রকৃতির নিয়মটাই আছে, এখানে কোনো কার্যকারণ নিয়ম থাকবে না। আর আরেকটা হচ্ছে কি সাদৃশ্য অনুমান, যদি কতিপয় বিষয়ের মধ্যে মিল থাকে তখন আমরা সেটাকে বললাম কি সাদৃশ্য অনুমান। সো এখানে একটা সূত্র আছে সাদৃশ্য অনুমানের, অর্থাৎ যেটাকে আমরা সম্ভাবনার সূত্র বলে, সম্ভাব্যতার সূত্র বলে। অর্থাৎ এটা হচ্ছে কি তোমার সম্ভাব্যতার সূত্র, এটা তোমাদের বইয়ের মধ্যে আছে। এই সূত্রের মূল জিনিসটা হচ্ছে কি, একটা হচ্ছে কি সাদৃশ্য বিষয়, অর্থাৎ যেই বিষয়গুলোর সাথে তোমার মিল আছে সাদৃশ্য বিষয়। আরেকটা হচ্ছে কি বৈসাদৃশ্য বিষয় প্লাস অজ্ঞাত বিষয়। সাদৃশ্য বিষয় প্লাস অজ্ঞাত বিষয়, অর্থাৎ যে বিষয়গুলো আমরা জানি না এটাকে বলা হচ্ছে কি অজ্ঞাত বিষয়। যেমন সাদৃশ্য বিষয়কে বৈসাদৃশ্য এবং অজ্ঞাত বিষয়ের যুগফল দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে কি সাদৃশ্য মানে সম্ভাবনা সূত্র। যেমন দেখো, মনে করো তোমার এক বন্ধু এবং তোমরা দুজনের মধ্যে তুলনা আমরা দিই। সো তোমার বন্ধুর সাথে তোমার মনে করো 7টা বিষয়ের মধ্যে কি আছে মিল আছে। তারপর হচ্ছে কি এবং বৈসাদৃশ্য, আমরা বাকি 5টা বিষয় তোমাদের মধ্যে কি আছে অমিল আছে, বাকি 5টা বিষয় তোমাদের মাঝে অমিল আছে। এবং আরও 9টা বিষয় সম্পর্কে আমরা জানি না। তাহলে তোমাদের মাঝে যদি তুমি A+ পাও অথবা তোমার বন্ধু A+ পায়, তাহলে তোমার A+ পাওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা এখানে সেটা যোগ করে বের করতে পারি। যেমন 7 × 14, অর্থাৎ যদি তুমি A+ তোমার বন্ধু A+ পায়, তাহলে তোমার A+ পাওয়ার সম্ভাবনাটা হচ্ছে কত, হাফ। অর্থাৎ আমরা বলতে পারি সেটা হচ্ছে কত, অর্ধেক। সো এখানে হচ্ছে সেম, যেমন তুমি মোটা হলে তোমার বন্ধু মোটা হওয়ার সম্ভাবনা কত, সেটাও সেম আসবে। অর্থাৎ তাদের মধ্যে যেই বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে আমরা কি মিল বিষয়গুলোকে আমরা অমিল এবং অজ্ঞাত বিষয় দ্বারা কী করে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে কি সাদৃশ্য মানে সম্ভাব্যতা সূত্র। এটা তোমার 2 নম্বর কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। এই কোয়েশ্চেনটা বা এই সূত্রটা এটা একটু ভালো করে দেখে নিবা। এরপরে আমরা দিলাম কি, এরপরে আসি সেটা হচ্ছে কি অপকৃত আরোহ। অপকৃত আরোহ বলতে আমরা কোনটাকে বুঝিয়েছিলাম, অপকৃত আরোহ হচ্ছে যে আরোহ অনুমানের মধ্যে কি থাকবে না, যে আরোহ অনুমানের মধ্যে আরোহমূলক লম্ব থাকবে না, তাকে বলা হচ্ছে কি অপকৃত আরোহ। অর্থাৎ অপকৃত আরোহ মানে এখানে আরোহমূলক লম্ব থাকবে না। অর্থাৎ সামান্য কিছু দেখে বৃহৎ বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যাবে না, জানা থেকে অজানায় গমনের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অপকৃত আরোহ একটা প্রকারভেদ হচ্ছে কি পূর্ণাঙ্গ আরোহ, আরেকটা হচ্ছে যুক্তিসাম্যমূলক আরোহ। 3টা প্রকারভেদ আছে মোট, একটা পূর্ণাঙ্গ, একটা যুক্তিসাম্যমূলক, দেন আরেকটা হচ্ছে ঘটনা সংযোজন। সো এখানে আমরা তোমাদের জন্য 2টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, একটা হচ্ছে পূর্ণাঙ্গ আর একটা হচ্ছে কি যুক্তিসাম্যমূলক। যেমন দেখো পূর্ণাঙ্গ আরোহ, পূর্ণাঙ্গ আরোহ হচ্ছে তোমার এটাকে নিশ্চিত আরোহ বলা হয়, এটাকে বলা হয় নিশ্চিত আরোহ, কারণ পূর্ণাঙ্গ আরোহের মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তোমার এখানে যে সিদ্ধান্তটা নেওয়া হয় সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কী হবে, যেমন সবগুলো দেখে সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন মনে করো আমি এখানে একটা বক্স আনলাম, যে তোমাদের একজনকে গিয়ে বললাম যে কি এখানে বক্সের মধ্যে কী আছে দেখো, তাহলে তোমাদের একজন কী করছো
এই বক্সটা খোলার পরে একটা দুইটা তিনটা চারটা সম্পূর্ণ বক্স দেখার পরে বলে স্যার এখানে যা আছে সবগুলো হচ্ছে কি আপেল, এটাকে বলা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ। কারণ এখানে তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ তুমি সব কিছু দেখেই তুমি কি নিবা, সিদ্ধান্ত নিবা। সো এটাকে বলা হচ্ছে কি পূর্ণাঙ্গ আরোহ। আর পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না, কারণ এখানে কি নাই, আরোহমূলক লম্প নাই। দেন আরেকটা হচ্ছে কি যুক্তি সাম্যমূলক আরোহ, এটাকে আমরা জ্যামিতিক আরোহ বলতে পারি, এটাকে আমরা জ্যামিতিক আরোহ বলতে পারি। এটাকে আমরা বললাম যে কি নিশ্চিত আরোহ, এটা হচ্ছে কি জ্যামিতিক আরোহ, কারণ এটা হচ্ছে জ্যামিতির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হয়। যেমন আমরা যে বলি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, এটা জ্যামিতিক ক্ষেত্রে হয়। অর্থাৎ তুমি পৃথিবীর যেই প্রান্তে ত্রিভুজ দেখা না কেন তার 3টা কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। আর চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে কত, 360 ডিগ্রি। এটা তুমি পৃথিবীর যে প্রান্তে চতুর্ভুজ হোক না কেন তার 4টা কোণ থাকলেই তাকে কী হবে, যোগ করলে সেটা 360 ডিগ্রি হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি যুক্তিসম্মত আরোহ, এটাকে জ্যামিতিক আরোহ বলা হয়ে থাকে। আর এটা জ্যামিতির ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আর তোমার যদি কোয়েশ্চেন আসে তাহলে সেটা এইরকম করেই আসবে, অর্থাৎ জ্যামিতির এই সূত্রগুলো দিয়ে আসবে, ত্রিভুজ, চতুর্ভুজ, তারপর হচ্ছে বৃত্ত, অর্থাৎ বৃত্তের ব্যাস, এই জিনিসগুলো দিয়ে আসবে। তারপর হচ্ছে কি আরেকটা আরোহ আছে এখানে, সেটা হচ্ছে কি ঘটনা সংযোজন আরোহ। অর্থাৎ ঘটনা সংযোজন, কোনো একটা বিষয়ে সম্পূর্ণ দেখে আমরা যে সিদ্ধান্তটা নিই, ঘটনা সংযোজন হচ্ছে, দেখো মনে করো একজন নাবিক এদিক থেকে জাহাজ চালা যাচ্ছে, তো জাহাজ চালাতে গিয়ে সে এই জায়গায় আসলো, এটা সমুদ্র, এখানে আসলে দেখেছি সামনে হচ্ছে স্থলভূমি, আর যাওয়া যাচ্ছে না। তখন সে এই দিক থেকে ঘুরে 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 আবার একই জায়গায় আসলো, এটা হচ্ছে কি ঘটনা সংযোজন। অর্থাৎ ছোটো ছোটো এই বিষয়গুলোকে একসাথে এক করে যখন যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি ঘটনা সংযোজন। অর্থাৎ কোনো ঘটনাকে ব্যাখ্যার জন্য এই জিনিসগুলো ব্যাখ্যা করা হয়। যেমন আমরা বলতে পারি, যেমন তোমাদের বাসায় চুরি হওয়া, তাহলে চুরি কেন হলো, সেদিন রাতে তোমরা কোথায় গিয়েছিলা, কাদের বাড়িতে দাওয়াত খাইছিলা, সেখানে কী কী খাইছিলা, চোর কেবল ঢুকলো, দরজা কেমনে ভাঙলো, এই প্রত্যেকটা বিষয়ের ভিত্তিতে যে সিদ্ধান্ত, অর্থাৎ এটা হচ্ছে কি ঘটনা সংযোজন। সো এখানে তাদের পার্থক্যগুলো পড়বা, তারপর হচ্ছে কি কেন তাদেরকে প্রকৃত আরোহ বলা হচ্ছে না এটা পড়বা। বিশেষ করে বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য, জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে। তার বৈশিষ্ট্য আছে কিছু, যেমন এই যে এগুলাকে সংশ্লেষের যুক্তিবাক্য, তারপর এটাও সংশ্লেষের যুক্তিবাক্য, কারণ আরোহ অনুমানের প্রত্যেকটা বাক্য হচ্ছে কি সংশ্লেষের যুক্তিবাক্য, এই জিনিসগুলো একটু পড়তে হবে। তারপর এখানে কি আছে, কার্যকারণ নিয়ম আছে, এখানে কার্যকারণ নিয়ম নাই, এখানে প্রকৃতির নিয়ম আছে, এখানে প্রকৃতির নিয়মতা এখানেও আছে। তারপর হচ্ছে এটা সিদ্ধান্ত হচ্ছে নিশ্চিত, এটা সিদ্ধান্ত হচ্ছে কি সম্ভাব্য, এই জিনিসগুলো আমাকে পড়তে হবে। সো এগুলো হচ্ছে আমার 3য় অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিকস। আমরা এরপরে চ্যাপ্টারে যাই একটু। এরপরে চ্যাপ্টার হচ্ছে আমার 4র্থ অধ্যায়, সহজ একটা চ্যাপ্টার। এখানে আছে কি আমার প্রকল্প। তাহলে প্রকল্পটা কি, আমরা জানি প্রকল্প হচ্ছে এক ধরনের কি আনুমানিক ধারণা। আমরা এখানে ছোটো ছোটো প্রশ্নগুলো দেখি, জ্ঞানমূলক প্রশ্ন, যেমন প্রকল্প কাকে বলে। প্রকল্প হচ্ছে এক ধরনের কি আনুমানিক ধারণা, অর্থাৎ আমরা কোনো কাজ শুরু করার জন্য প্রথমে বা নিজের মনে মনে যে ধারণাটা করি তাকে বলা হচ্ছে কি প্রকল্প। প্রকল্পের কয়টা স্তর আছে, প্রকল্পের 4টা স্তর আছে। অর্থাৎ এই জিনিসটা আমরা প্রথমে দেখি, তারপর হচ্ছে কি সিদ্ধান্ত নিই, এরপরে যাচাই করি সিদ্ধান্ত, তারপর হচ্ছে কি প্রমাণ করি। সেজন্য এটাকে 4টা কি আছে, স্তর আছে। সর্বশেষ স্তর কোনটা, সর্বশেষ স্তর বা 4র্থ স্তর হচ্ছে কোনটা, যাচাই করা। অর্থাৎ আমরা 3 নম্বরে যে সিদ্ধান্তটা নিলাম সেটা সম্পর্কে আমরা কী করবো, যাচাই করবো। যেমন নিউটনের মাথায় যখন আপেলটা পড়েছিল তখন নিউটন বলছিল যে কি ধারণা করছে এখানে নিশ্চয়ই কোনো একটা কিছু আছে, না হয় আপেলটা ডানে বামে সামনে পিছনে না গিয়ে সোজা কেন নিচের দিকে আসলো। সো এই যে কিছু একটা আছে সেইটা ধারণা করার পর সে কী করলো, পরবর্তীতে প্রমাণ করলো, প্রমাণ করে বের করলো, এটা হচ্ছে কি অর্থাৎ যাচাই করলো সিদ্ধান্তটা। এটাকে বলা হচ্ছে কি 4র্থ নম্বরের স্তর। কর্তা সংক্রান্ত প্রকল্প কি, বা কর্তা সংক্রান্ত প্রকল্প কাকে বলে। আমরা জানি প্রকল্প 3 প্রকার, একটা হচ্ছে কর্তা সংক্রান্ত, তারপর হচ্ছে বিন্যাস সংক্রান্ত, আর একটা হচ্ছে কি কর্তা সংক্রান্ত, বিন্যাস সংক্রান্ত, আর একটা হচ্ছে কি কোনো ঘটনার অর্থাৎ পুরো ঘটনা সংযোজন সম্পর্কে জানার জন্য। যেমন কর্তা সংক্রান্ত প্রকল্প হচ্ছে কি কোনো একটা বিষয়কে ব্যাখ্যা করার জন্য আমরা যে প্রকল্পটা নিয়ে থাকি। যেমন সেটা হচ্ছে যেমন ওই যে নেপচুন গ্রহ আবিষ্কারের সময়, নেপচুন হচ্ছে যেমন দেখো বৃহস্পতি গ্রহের বিজ্ঞানীরা দেখলো যে কি বৃহস্পতির পাশে একটা নতুন গ্রহ আছে। এই গ্রহ অর্থাৎ বৃহস্পতি সৌরজগতের প্রত্যেকটা গ্রহ সৌরজগতে তার সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরে।
এগুলো নিজের কক্ষপথে ঘুরে এবং সূর্যের চারিদিকেও ঘুরে। তো এখানে তারা দেখলো যে কি একটা গ্রহ বৃহস্পতি থেকে ঘুরতে ঘুরতে আলাদা হয়ে যাচ্ছে। তো তারা পরবর্তী চিন্তা করলো এটা একটা কী হতে পারে, গ্রহ হতে পারে। তো তখন পরবর্তী গবেষণা করলে বের করলো যে না, এটা একটা গ্রহ, এটার নাম দিয়েছে হচ্ছে নেপচুন। অর্থাৎ কোনো ঘটনার বিষয় বা বস্তুকে ব্যাখ্যা করার জন্য এটাকে বলা হচ্ছে কি কর্তা সংক্রান্ত প্রকল্প। এরপরে পরীক্ষামূলক সমর্থন কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ। অর্থাৎ আমরা প্রত্যক্ষ যাচাই করতে পারি, একটা হচ্ছে পরোক্ষভাবে যাচাই করতে পারি। আরোহ সমন্বয় কাকে বলে? আরোহ সমন্বয় যেমন একটা নিয়মের দ্বারা যখন অনেকগুলা ঘটনাকে ব্যাখ্যা করা যায় তাকে বলা হয় আরোহ সমন্বয়। যেমন আমরা যদি মধ্যাকর্ষণ নিয়ম, তাহলে মধ্যাকর্ষণ নিয়মের মাধ্যমে আমরা জোয়ার ভাটা ব্যাখ্যা করতে পারি, আহ্নিক গতি, বার্ষিক গতি জিনিসগুলো ব্যাখ্যা করতে পারি, এটাকে বলা হচ্ছে কি আরোহ সমন্বয়। বাস্তব কারণ, অর্থাৎ বাস্তব কারণ হচ্ছে কি কোনো ওই যে আরো প্রকল্পের একটা প্রকল্পের মধ্যে যে জিনিসটাকে আমরা ব্যাখ্যা করার জন্য বাস্তবিক কোনো কি দরকার, যেমন ওই যে বলি যেমন আমরা বললাম যে কোনো শিশু নিখোঁজ হয়ে গেল, তাহলে বললাম যে কি ভূতে নিয়ে গেছে, তাহলে ভূতের কোনো অস্তিত্ব নাই। সো এটা বাস্তব কারণ হতে পারে না। অর্থাৎ বাস্তবিকভাবে যেগুলো আমরা কী করি, যে ঘটনাটা বা আনুমানিক যে ধারণাটা গঠন করবো তার একটা বাস্তব অস্তিত্ব থাকতে হবে, তাকে বলা হচ্ছে কি বাস্তব কারণ। এরপর হচ্ছে কাজ চালানোর প্রকল্প। কাজ চালানোর প্রকল্প মানে হচ্ছে কি সাময়িক একটা প্রকল্প। যেমন আমরা যদি বলি বিদ্যুৎ কি, তাহলে বিদ্যুৎ দেখা যায় না, তাহলে আমরা বললাম যে বিদ্যুৎ এক ধরনের তরল পদার্থ, এটা হচ্ছে কাজ চালানোর প্রকল্প। অর্থাৎ কোনো একটা বিষয়কে ব্যাখ্যার জন্য সাময়িকভাবে আমি যে প্রকল্পটা ধরে নিব সেটাকে বলা হচ্ছে কি কাজ চালানো প্রকল্প। এরপরে আছে কাজ চালানো প্রকল্প, একটা হচ্ছে কি প্রতিবেদক অনুকল্প। কি প্রতিবেদক অনুকল্প তাও হচ্ছে কি আরেকটা বিষয়কে ব্যাখ্যা করার জন্য আমরা প্রতিবেদক অনুকল্পগুলো ব্যাখ্যা করে থাকি। যেমন ওই যে বললাম আমরা বললাম যে আমি যে এখান থেকে কথাগুলো বলতেছি, হঠাৎ করে আমরা মুহূর্তের মধ্যে এই যে মোবাইল ফোনের মাধ্যমে আমেরিকা বা ইউরোপে আমরা কথা বলতে পারি, সেটা কীভাবে সম্ভব? তাহলে এটা হচ্ছে কি এক ধরনের মাধ্যমের মধ্যে যাই, এটা হচ্ছে কি ইতার বা শব্দ মাধ্যম, জিনিসটা আমরা দেখি না, বাট এটা আমাদেরকে ধরে নিতে হয়, এটাকে বলা হচ্ছে কি প্রতিবেদক অনুকল্প। দেন আমরা এরপরে দেখি অনুধাবনমূলক প্রশ্নগুলো। প্রকল্প অবশ্যই বাস্তব ঘটনাভিত্তিক হতে হবে কেন? কারণ যার বাস্তবে কোনো অস্তিত্ব নাই তাকে নিয়ে প্রকল্প করা যাবে না, আমরা এটা এর আগে বললাম। সুতরাং এটাকে অবশ্যই বাস্তব কারণ ভিত্তিক কথা হবে। একটা হচ্ছে স্ববিরোধী হওয়া চলবে না। স্ববিরোধী মানে হচ্ছে কোনটা? যেমন দেখে সারা রাত পড়াশোনা করে নেই কিন্তু পরীক্ষাতে A+ পেয়েছে, সারা বছর ঘুমিয়েছিল সেজন্য মুকেশ আম্বানি হয়ে গেল, বিশ্বের মধ্যে কোটিপতি হয়ে গেল, এই জিনিসগুলো বলা যাবে না, কারণ এগুলো কেনে স্ববিরোধী, সেটা হবে না। সংকট উত্তরক দৃষ্টান্ত প্রয়োজন হয় কেন? দেখো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কি সংকট উত্তরক দৃষ্টান্ত, একটা হচ্ছে সংকট উত্তরক পরীক্ষণ। সংকট উত্তর দৃষ্টান্ত, মনে করো আমাদের বাসায় চুরি হলো, তাহলে এখন আমরা চোর ধরতে পারতেছি না, তাহলে আমরা কী করব, যে আমাদের ক্যামেরায় আমরা দেখলাম যে কি সেখানে গেছে যারা চুরি করতেছে তাদের একজনের পরনে কি ছিল, বার্মিজ স্যান্ডেল ছিল। তো এখন বার্মিজ স্যান্ডেলটা যে ব্যক্তিরা পরে সে হচ্ছে কি চোর। এটা হচ্ছে কি সংকট উত্তরক প্রকল্প। অর্থাৎ আমার সংকটটাকে আমার কী করার জন্য, উত্তরণ করার জন্য। যেমন এলাকায় যখন প্রচণ্ড পরিমাণ কী হয়, মুরগি চুরি হয়, কিন্তু কে মুরগি চুরি করে সেটা কেউ স্বীকার করে না। হঠাৎ করে গ্রামের মাতব্বর কী করলো, সবাইকে ডেকে আনলো। সো আনার পর বললো যে কি মুরগি চুরি করছো ভালো কথা, মাথায় কিন্তু মুরগি ফাঁকা রয়ে গেছে। সো এখন কেউ মুখে না বললো, কিন্তু যে মুরগি চুরি করছে তাড়াতাড়ি কী দিবে, মাথায় হাত দিবে। তো এখান থেকে আমরা বলতে পারি যে কি চুরকে, অর্থাৎ এটা হচ্ছে কি সংকট উত্তরক দৃষ্টান্ত। এরপর হচ্ছে কি কর্তা সংক্রান্ত প্রকল্প, এটা আমরা এর আগে বললাম। কর্তা হচ্ছে কি কোনো একটা বিষয় বা বস্তুকে ব্যাখ্যার জন্য যেটা করা হচ্ছে সেটা কর্তা সংক্রান্ত। এরপর হচ্ছে কি প্রতিবেদক অনুকল্প আমরা বললাম, সেখানে বাস্তব কারণও বললাম। প্রকল্প যাচাইযোগ্য হতে হয় কেন? কারণ যেটাকে যাচাই করতে পারবো না সেটা নিয়ে আমরা কি প্রকল্প প্রণয়ন করতে পারবো না। যেমন যদি বলি যে একটা শিশু নিখোঁজ হয়ে গেছে, তার মানে ভূতে নিয়ে গেছে, ভূতের কোনো অস্তিত্ব নেই, এটাকে আমরা যাচাই করতে পারি না। দেন হচ্ছে কি বাথরুমের পাইপ পেটে গেছে, ওখানে একটা দৈত্য ঢুকে গেছে তাই পাইপ পেটে গেছে, এটাকে আমরা কী করতে পারি না, যাচাই করতে পারি না, সেজন্য এটাকে কী করা যায় না, প্রকল্প প্রণয়ন করা যায় না। আর কাজ চালানো প্রকল্প আমরা বললাম। এরপর হচ্ছে কি আরোহ সমন্বয়, এটাও কি আমরা বললাম। অর্থাৎ এগুলো আমরা 1 নম্বর কোয়েশ্চেনের মধ্যে ব্যাখ্যা করে দিলাম। এরপর আমরা দেখি এখানে গুরুত্বপূর্ণ টপিক আমরা কী দিলাম। একটা হচ্ছে কি প্রকল্প কি সেটা পড়তে হবে, প্রকল্পের 4টা স্তর এগুলো পড়তে হবে, এবং বৈধ প্রকল্পের শর্তাবলী, অর্থাৎ একটা প্রকল্প বৈধ হওয়ার জন্য কি কি দরকার।
সো এই জিনিসগুলো আমার দরকার। অর্থাৎ ওই যে আমরা বললাম বৈধ প্রকার বাস্তব কারণ ভিত্তিক হতে হবে, স্ববিরোধী হওয়া চলবে না, তারপর যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই এগুলো করা যাবে না, তারপর হচ্ছে কি প্রাসঙ্গিক হতে হবে, অপ্রাসঙ্গিক কোনো প্রকল্প প্রণয়ন করা যাবে না। এই জিনিসগুলো হচ্ছে কি বৈধ প্রকল্পের শর্ত, এবং প্রকল্পের প্রকারভেদগুলো পড়তে হবে। 3 প্রকারের প্রকল্প বললাম, এইগুলো একটু কী করতে হবে, পড়তে হবে। সো তৃতীয় চ্যাপ্টার হচ্ছে কি এই জিনিসগুলো, অর্থাৎ চতুর্থ চ্যাপ্টার হচ্ছে আমার এই টপিকসগুলো, যে আমরা বলছিলাম যে কি প্রথম 2টা চ্যাপ্টারে আমরা ভালো করেই পড়ি তাহলে এখান থেকে আমরা 5টা কোয়েশ্চেন পাবো। তাহলে পরবর্তী তোমার 3 এবং 4 নাম্বার চ্যাপ্টার, অর্থাৎ এখান থেকে যে কোনো যদি তোমার একটা সহজ লাগে সেটাও পড়লো, কিন্তু এখান থেকে 2টা প্রশ্ন তুমি পারছো, অর্থাৎ তোমার যে বিষয়টা তোমার সবচেয়ে সহজ বাকি 3টার মধ্যে থেকে সেটা তোমাকে কী করতে হবে, পড়তে হবে। তো দেখি আমাদের লাস্ট চ্যাপ্টার, অর্থাৎ দ্বিতীয় পত্রের লাস্ট চ্যাপ্টার, এটা হচ্ছে কি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় হচ্ছে কি ব্যাখ্যা। সো ব্যাখ্যা হচ্ছে কি আমরা জানি যে কি ব্যাখ্যা এই শব্দটা কোন শব্দ থেকে আসছে, অর্থাৎ এক্সপ্লেনেশন, এটা একটা ল্যাটিন শব্দ থেকে আসছে ব্যাখ্যার, অর্থাৎ এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা শব্দটি ল্যাটিন শব্দ থেকে আসছে। এক্সপ্লেনেশন, এক্স এবং প্লেনারে, এক্স এবং প্লেনারে। আমরা নর্মালি সবাই জানি এক্স মানে হচ্ছে কি পূর্বের, অর্থাৎ যে ছেড়ে চলে গেল আর কি। সো এখন এক্স হচ্ছে কি পূর্বের, অর্থাৎ পূর্বের কোনো বিষয়কে প্লেন করে দেওয়া, অর্থাৎ কি সহজ করে বুঝিয়ে দেওয়া, সেটার নাম হচ্ছে কি ব্যাখ্যা। সো ল্যাটিন শব্দ থেকে কি আসছে, এক্সপ্লেনেশন শব্দটা আসছে, আর ব্যাখ্যার ইংরেজি শব্দ হচ্ছে কি এক্সপ্লেনেশন। ব্যাখ্যা হচ্ছে কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে বিশদভাবে কি বর্ণনা। ব্যাখ্যার প্রাসঙ্গিকতা কেন দরকার হয়, কোনো বিষয় সম্পর্কে জানার জন্য বা তার বিস্তারিত জানতে হলে আমাদের অবশ্যই কী করতে হবে, ব্যাখ্যার বিষয় সম্পর্কে জানতে হবে বা ব্যাখ্যার প্রাসঙ্গিকতা উল্লেখ করতে হবে। অর্থাৎ অস্পষ্ট বিষয়টাকে স্পষ্ট করার জন্য, দুর্বোধ্য বিষয়টাকে সহজ করার জন্য আমার ব্যাখ্যাটাকে দরকার হয়। আর ব্যাখ্যা কত প্রকার, ব্যাখ্যা 2 প্রকার, একটা হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা, একটা হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যা যে ব্যাখ্যাটা বিজ্ঞান ভিত্তিক দেওয়া হয়, অর্থাৎ বিজ্ঞানের অনুকূলে আমরা যেটা প্রমাণ করতে পারি সেটাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর লৌকিক ব্যাখ্যা হচ্ছে কি লোকমুখে প্রচলিত, অর্থাৎ মানুষ মুখে মুখে যেটা বলে সেটা হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা। যেমন আমরা শুনেছি কি ওই যে চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণের ক্ষেত্রে বিজ্ঞান কি বলে, বিজ্ঞান হচ্ছে কি চাঁদ সূর্য পৃথিবী যখন একই রেখায় মিলিত হয় সেদিন চন্দ্রগ্রহণ হবে। কিন্তু মানুষ কি বলে, ওই যে একটা দৈত্য এসে চাঁদকে গিলে ফেললো, অথবা মামা বাগিনের মধ্যে 5 পয়সা 10 পয়সার জন্য ঝগড়া হলো সেদিন চাঁদটাকে গিলে ফেললো, এটা হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা। সো এটা হচ্ছে কি যেটা বিজ্ঞান ভিত্তিক সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, আর যেটা লোকমুখে প্রচলিত সেটা হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি এবং কী কী, বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হচ্ছে 3টা। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হচ্ছে কয়টি, 3টি। ওই যে বিন্যাস, শৃঙ্খলা যোজন এবং কি অন্তর্ভুক্তিকরণ, অর্থাৎ শৃঙ্খলা যোজন করতে হবে, অন্তর্ভুক্তিকরণ করতে হবে এবং এগুলোকে বিন্যাস করতে হবে, এটাকে বলা হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ। যেমন শৃঙ্খলা যোজন কাকে বলে, শৃঙ্খলা যোজন হচ্ছে কি অর্থাৎ একটা মিশ্র কার্যকে ব্যাখ্যা করে। যেমন দেখো আমরা যদি বলি নৌকা চালানো, এই যে নৌকা চালানো এটা একটা কাজ, এই যে নৌকা চালানোর জন্য আমার অনেকগুলো বিষয়ের দরকার হয়। নৌকা চালানোর জন্য আমার স্রোতের ব্যাগ লাগবে, বাতাসের ব্যাগ লাগবে, নাট লাগবে, তারপর হচ্ছে দাঁড়ের ব্যাগ লাগবে, দেন একজন মাঝি লাগবে, এবং সেটা যেমন তেমন মাঝি হলে হবে না, দক্ষ মাঝি হতে হবে। সো এইগুলাকে হচ্ছে কি শৃঙ্খলা যোজন করা, এই যে মিশ্র কাজটাকে আমরা করি শৃঙ্খলা যোজন করি, এটার নাম হচ্ছে কি শৃঙ্খলা যোজন। আর অন্তর্ভুক্তিকরণ, অন্তর্ভুক্তি মানে হচ্ছে কি ছোট নিয়মকে বড় নিয়ম দ্বারা ব্যাখ্যা করা। যেমন মধ্যাকর্ষণ নিয়ম দ্বারা আমরা জোয়ার ভাটাকে ব্যাখ্যা করতে পারি, আহ্নিক গতি বার্ষিক গতিকে ব্যাখ্যা করতে পারি, এটা হচ্ছে কি অন্তর্ভুক্তিকরণ। দেন এরপর অনুধাবনমূলক প্রশ্ন বললাম। সো কেন ব্যাখ্যার প্রয়োজন হয়, আমরা বললাম ব্যাখ্যাটা কেন দরকার হয়, ওই যে অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করা, দুর্বোধ্য বিষয়কে সহজ করা, এটা যেন ব্যাখ্যার দরকার হয়। আর ব্যাখ্যার একটা কি বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক ব্যাখ্যার একটা বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক ব্যাখ্যা অবশ্যই বিজ্ঞান ভিত্তিক হতে হবে এবং সেটাকে কি অবশ্যই প্রমাণযোগ্য হতে হবে। তারপর হচ্ছে কি একটি ব্যাখ্যা কখন লৌকিক ব্যাখ্যা হিসেবে পরিণত হয়, যখন তার কোনো কি থাকে না, লোকমুখে প্রচলিত থাকে, এটার কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো ভিত্তি থাকে না, তাকে হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা বলা হয়। আর কার্যকরণ সম্পর্কে অনুপস্থিত থাকে কেন, কারণ লৌকিক ব্যাখ্যার কোনো কার্যকরণ সম্পর্ক লাগে না। অর্থাৎ যেমন কেউ বললো যে কি ভূমিকম্প কেন হচ্ছে, তো বিজ্ঞান বলে যে কি পৃথিবী হচ্ছে কতগুলো এক্সট্রা প্লেটের উপর সাজানো, এগুলো স্থানচ্যুতি হলে ভূমিকম্প হয়। কিন্তু মানুষ বললো যে না, একটা বিশাল ষাঁড়ের উপর হচ্ছে পৃথিবীটা, তো সুতরাং ষাঁড় যখন নড়াচড়া করে তখন কি হয়, ভূমিকম্প হচ্ছে। তাহলে এটার কোনো ব্যাখ্যা নেই, এটা হচ্ছে ব্যক্তির তার যা ইচ্ছে তাই বলে দিল, সেখানে এখানে কোনো কি থাকে না, কার্যকারণ সম্পর্ক থাকে না। তারপর শৃঙ্খলা যদি আমরা ব্যাখ্যা করলাম ওই যে নৌকা চালানোর কাজটা দিয়ে, মনের অনুভূতিগুলা এটার কোনো ব্যাখ্যা করা যায় না, কারণ এই জিনিসগুলোর কোনো কি নাই, ব্যাখ্যা নেই। যেমন আমরা বলি না আমার মনে প্রচুর দুঃখ, অনেক কষ্ট বেদনা, যে এইগুলোকে আমরা কী করতে পারি, ব্যাখ্যা করতে পারি না। সো তারপর হচ্ছে কি মৌলিক বা ফরম নিয়মের কোনো ব্যাখ্যা দেওয়া যায় না, কারণ এগুলো হচ্ছে সর্বোচ্চতম নিয়ম, এগুলোর কোনো ব্যাখ্যা নাই, সংজ্ঞাও নাই এবং বিভাগও নাই। এরপর আমরা দেখি এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ টপিকসগুলো। সো এখানে আমরা
কী কী নিয়ে আসছে, একটা হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা, একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে আমরা এখন বললাম লৌকিক ব্যাখ্যাটা কী এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কী। তারপরে হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য, অর্থাৎ লৌকিক ব্যাখ্যা বৈজ্ঞানিক মধ্যে পার্থক্য, এটা মাস্ট বি তোমাদেরকে দেখতে হবে। তারপরে হচ্ছে কি ব্যাখ্যার সীমাবদ্ধতা, অর্থাৎ কোন কোন জায়গায় কি ব্যাখ্যাগুলো দেওয়া যাবে না। আমরা প্রথমে বললাম যেটা যাত্রাত্ব নয় সেখানে ব্যাখ্যা দেওয়া যায় না, আর যেটা বাস্তবে কোনো অস্তিত্ব নয় সেখানে ব্যাখ্যা দেওয়া যায় না, আর মানুষের মনের অনুভূতি যেগুলো আছে সেগুলোর কোনো ব্যাখ্যা দেওয়া যায় না, আবার ফিতে যেগুলো একটি মাত্র আছে এগুলোর কোনো কী দেওয়া যায় না, ব্যাখ্যা দেওয়া যায় না। সো এই জিনিসগুলোকে কী দেওয়া যায় না, এগুলোকে ব্যাখ্যার সীমাবদ্ধ হিসেবে উল্লেখ করা হয়। সো আমরা মোটামুটি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিকস দিয়ে রাখলাম, যাতে এই চ্যাপ্টারগুলো থেকে এই টপিকসগুলো পড়লে তোমরা একটা কি সহজেই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো। তবে আমরা একটা কথা বলি, এখানে যে চ্যাপ্টার 1, 2 এই দুইটা থেকে আমরা 5টা কোয়েশ্চেনের কথা বললাম। তারপর আছে আমার 3, 4 এবং 6। এই 3টা চ্যাপ্টার থেকে তোমার যেই চ্যাপ্টারটা সহজ লাগে এখান থেকে যে কোনো 2টা চ্যাপ্টার তুমি দেখলে মোটামুটি 9 থেকে 10টা কোয়েশ্চেন তুমি পাবা। তো সুতরাং আমাদের আজকের ক্লাস আমরা মোটামুটি এখানে কি করব, শেষ করব। তো শেষ করার আগে তোমাদেরকে বললাম যে কি এই যে চ্যাপ্টার 2 এবং 3 মোটামুটি তোমরা খুব ভালো করে দেখে নিবা, 1 এবং 2। এরপর যে 3, 4 এবং 6 থেকে তোমার যে চ্যাপ্টারটা সহজ লাগে তুমি সেটাকে খুব ভালো করে দেখবা। সো আজকের মতো এখানে শেষ, সবাই ভালো থাকবে।